নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। সাদাত দরজা খুলে ভেতরে ঢুকতেই বুকের ভেতর ধক করে ওঠে ছোঁয়ার। একটু নড়েচড়ে বসে ছোঁয়া। ভয় পাওয়ারই কথা, মাত্র 16 বছর বয়স ছোঁয়ার। বিয়ের সম্পর্কে ওর কোনো ধারণা না থাকলেও ফুলসজ্জার সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ছোঁয়ার চাচাতো বোন বিথির কাছে শুনেছে ছোঁয়া বিথির হাজবেন্ড ফুলসজ্জার রাতেই খুব মেরেছিল বিথিকে। মারার কারণটা ছিল সেদিন মিথির পিরিয়ড চলছিল। এতে বেচারি বিথির কোনো দোষ ছিল না, তবুও মার খেয়েছিল বিথি। সাদাতের বোন আর কাজিনরা একটু আগে ছোঁয়াকে যখন এই রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছিল তখন বলেছে আজ ওদের বাসর রাত, বর যা বলবে কোনো প্রশ্ন ছাড়াই শুনবে। ছোঁয়া মাথা নেড়ে সাই জানিয়েছে। বাবার বাড়ি থেকে আসার সময়ও মা, কাকিমা, দাদিমা সবাই পই পই করে বলে দিয়েছে বর যা বলবে তাই শুনবি। মিথি জড়সড় হয়ে বসে, মাথায় থাকা লাল রঙের ঘোমটাটা আরো একটু টেনে দেয়। ভয়ে বুকটা ঢিপঢিপ করছে। সাদাত রুমে ঢুকে ধাপ করে দরজা বন্ধ করে দেয়। বিকট শব্দে দরজা বন্ধ হয়ে যায়। কেঁপে ওঠে ছোঁয়া। ঘোমটাটার আড়াল থেকে এক পলক তাকায় সাদাতের দিকে। কেমন জানি উস্কো খুস্কো দেখাচ্ছে সাদাতকে। ঠিক মতো দাঁড়াতে পারছে না, চোখ জোড়াও খুলে রাখতে পারছে না। মনে হচ্ছে এখনই ঢলে পড়ে যাবে। উনি কি অসুস্থ? ছোঁয়ার মন থেকে প্রশ্নটি উদয় হয়। দরজা বন্ধ করে সাদাত দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের সাদা শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। কপালের রগটা ফুলে উঠেছে। চোখের সাদা অংশ টকটকে লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত। ছোঁয়া ঢোক গিলে কাচুমাচু হয়ে বসে। এই ভয়ঙ্কর লোকটার সাথে থাকবে কি করে ছোঁয়া? আপনি কি অসুস্থ ভাইয়া? কিছু লাগবে আপনার? রেনরি নিয়ে প্রশ্ন করে ছোঁয়া। সাদাত ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে থমকে যায় ছোঁয়া। ভয়ে জমে যায়। লাল চোখ দুটি পাকিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ভ্রু দুটো আড়াআড়ি ভাবে কুঁচকে আছে। মনে হচ্ছে এখনই ছোঁয়াকে টুপ করে গিলে খেয়ে নেবে। ছোঁয়া মনে মনে নিজেকে বকতে থাকে, কি দরকার ছিল প্রশ্ন করার। এক পা করে এগিয়ে যায় সাদাত ছোঁয়ার দিকে। ছোঁয়ার ভয় বাড়তে থাকে। হাত পা রীতিমতো কাঁপছে। মাথার ঘোমটাটা কখন পড়ে গেছে সে খেয়াল নেই ছোঁয়ার। মাথা নিচু করে আছে। ছোঁয়ার দৃষ্টি সাদাতের পায়ের দিকে। খাটের কাছে চলে এসেছে সাদাত। জুতো না খুলেই হাঁটু মুড়ে বিছানায় বসে। বলিষ্ঠ হাত দিয়ে এক টানে খাটের সাথে ঝুলানো ফুলগুলো ছিঁড়ে ফেলে। দুই হাতে কান চেপে ধরে ছোঁয়া। সাদাত বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ছোঁয়া একটু পিছিয়ে যেতে নেয়। সাদাত হাত ধরে ফেলে ছোঁয়ার। চমকে তাকায় সাদাতের দিকে। কি করছেনটা কি আপনি? ছোঁয়া ধরে আসা গলায় বলে। সাদাত উত্তর দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দেয় ছোঁয়াকে। খাটের মাঝখানে পড়ে যায় ছোঁয়া। হকচকিয়ে ওঠে। বড় বড় চোখ করে তাকায় সাদাতের দিকে। সাদাত সেদিকে পাত্তা দেয় না। একটা বালিশ ছোঁয়ার পেটের উপর রেখে তাতে ভর দিয়ে ছোঁয়ার দিকে ঝোঁকে। চোখ মুখ খিচে বন্ধ করে আছে ছোঁয়া। সাদাতের দুই বাহুতে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে ছোঁয়া। নিজের সবটুকু শক্তি দিয়ে সরাতে চাইছে সাদাতকে, কিন্তু এক চুলও নড়াতে পারছে না। কি করছেন কি আপনি? কাঁপা কাঁপা গলায় বলে ছোঁয়া। উত্তর দেয় না সাদাত। ছোঁয়ার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে। মুখটা এগিয়ে নেয় ছোঁয়ার মুখের দিকে। বিশ্রী গন্ধ বের হচ্ছে সাদাতের মুখ থেকে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছোঁয়ার। মুখ ঘুরিয়ে নেয় ছোঁয়া। নিজেকে অসহায় লাগছে খুব। কান্না চেপে রাখতে পারছে না। প্লিজ ছেড়ে দিন আমায়, লাগছে আমার। চোখ দিয়ে পানি গড়াচ্ছে ছোঁয়ার। হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে। সাদাত একটা হাত ছেড়ে দেয়। ছোঁয়া ছাড়া পেতেই সেই হাত দিয়ে সাদাতকে সরানোর জন্য ধাক্কা দেয়, কিন্তু এক চুলও সরাতে পারেনি। প্লিজ ছেড়ে দিন, কেঁদে কেঁদে বলে ছোঁয়া। সাদাত ছোঁয়ার ঠোঁটের লিপস্টিক মুছে দেয় বাম হাতের তালু দিয়ে। ছোঁয়ার বুক থেকে আঁচলটা সরিয়ে কাঁধে হাত বলিয়ে দেয়। ছোঁয়া আর নিতে পারছে না। হাউমাউ করে কেঁদে ওঠে। কেন এমন করছেন? আমি কি করেছি? সাদাত ছোঁয়ার ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদাতের পুরো নিঃশ্বাসটা ছোঁয়ার ঘাড়ে পড়ছে। ভীষণ অস্বস্তিতে পড়ে যায় ছোঁয়া।
ছোঁয়া চোখ মুখ খিচিয়ে কান্না করতে থাকে। সাদাতের পুরো শরীরের ভর ছোঁয়ার উপর ছেড়ে দেয়। ভীষণ কষ্ট হচ্ছে ছোঁয়ার, দম আটকে আসছে, হাত ছেড়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর হুট করে ঝড়ের গতিতে উঠে বসে সাদাত, দুই হাতে মাথা চেপে বসে থাকে। তুই আমার সাথে এমনটা করতে পারিস না, ছাড়বো না তোকে আদি, খুন করবো তোকে আমি। বিড়বিড় করে বলছে সাদাত। ছোঁয়া তাড়াহুড়ো করে উঠে শরীরে আঁচল জড়িয়ে নেয়, ফুপিয়ে কাঁদতে থাকে। এই অমানুষটা কেন করলো এমন? আবারও এমন করবে না তো? আতঙ্কে ওঠে ছোঁয়া। এখানে থাকা যাবে না আর। বিছানা থেকে নামতেই দরজায় টোকা পড়ে। নিশ্চয়ই বাবা এসেছে। আমাকে এখানে পাঠানোর সময় তো বলেছিল। সোয়ারেম, তুই ওনাদের সাথে যা, বুঝলি? আমি পরে গিয়ে তোকে নিয়ে আসবো। এখন নিশ্চয়ই নিতে এসেছে। কান্নার মাঝেও হাসি ফুটে ওঠে ছোঁয়ার মুখে। এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। বাবা, আমি আর এখানে থাকবো না বলে সামনে তাকাতেই ছোঁয়ার হাসি গায়েব হয়ে যায়। কারণ দরজার কাছে ছোঁয়ার বাবা নয়, বরং গম্ভীর মধ্যবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে, হাতে তার খাবারের প্লেট। এই মহিলাটি সাদাতের মা। ছোঁয়াকে এই বাড়িতে আনার পর উনি মিষ্টি খাইয়েছিলেন। এখানেই থাকতে হবে তোমাকে, বিয়ে হয়ে গেছে তোমার। কর্কশ গলায় বলেন উনি। মাথা নিচু করে ফেলে ছোঁয়া। ইচ্ছে করছে মুখের উপর বলতে, আপনার এই অমানুষ ছেলের সাথে আমি জীবনেও থাকবো না, কিন্তু গুরুজন উনি, মুখের উপর বলাটা ঠিক হবে না। সালমা বেগম ছোঁয়াকে ভালোভাবে পরখ করে দীর্ঘশ্বাস ফেলে। বাড়ির গুরুজনদের সামনে যাওয়ার আগে আয়না দিয়ে নিজেকে একবার পরখ করে মাথায় ঘুমটা টেনে তবেই যাবে, বুঝলে? ছোঁয়া মাথা কাত করে বোঝায়, বুঝেছি। এই খাবারগুলো সাধুকে খাওয়াবে, আমার ছেলে সকাল থেকে কিছুই খায়নি। ছোঁয়ার হাতে খাবারের প্লেট দিয়েই উনি দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। ওরও সারাদিন কিছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছে। এখন কি করবে? এই খাবারগুলো নিজেই খেয়ে নেবে নাকি সাদাতকে ডেকে খেতে বলবে? ডাকলে যদি আবারও অমন করে, থাক, আর রিস্ক নেওয়া যাবে না। ডান পাশে থাকা সোফার পেছনে বসে পড়ে ছোঁয়া। এখানে বসেই খাবারটা খেয়ে নেবে এবং রাতে এখানেই ঘুমাবে, যাতে ওই লোকটা ওকে দেখতে না পায়। প্লেটের ঢাকনা সরাতেই ছোঁয়ার খাওয়ার ইচ্ছেটাই মরে যায়। খুব সামান্য পরিমাণ ভাত আর তার পাশে করলা ভাজি, করলা ভর্তা, করলা দিয়ে মাছের ঝোল। আচ্ছা, ওই দজ্জাল শাশুড়ি কি আগে থেকে আজ করতে পেরেছিল নাকি যে আমি ওনার ছেলেকে খাবার না দিয়ে আমি খেয়ে নেব? কি ধরিবাজ শাশুড়ি রে, এটাও জেনে গেল। একটুখানি খাবো বলে করলার গোডাউন দিয়ে গেল। কাঁদো কাঁদো ফেস করে আবার খাবারটা ঢেকে রাখে ছোঁয়া। এবার আস্তে করে পা ফেলে খাটের দিকে এগোয়। খাবারটা কোনো রকমে খাটের পাশে থাকা টেবিলে রেখে আবার দৌড়ে গিয়ে সোফার পিছনে লুকিয়ে পড়বে। নিঃশ্বাস বন্ধ করে প্লেটটা টেবিলের ওপর রাখে ছোঁয়া। আর তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সাথে সাথে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে ছোঁয়া। রুমের মধ্যে আর একটা রুম, একটা মেরুন রঙের পর্দার আড়ালে আর একটা দরজা। লোকটা নিশ্চয়ই বাচ্চাদের ধরে এনে পাচার করে দেয়, তাই রুমের মধ্যে রুম বানিয়েছে। বাচ্চাদের ধরে এনে এই রুমেই বন্ধ করে রাখে। ভয়ে গলা শুকিয়ে আসে ছোঁয়ার। ও নিজেও তো বাচ্চা, তাহলে এই লোকটা ওকে পাচার করে দেবে? ভয়ে ভয়ে এক পলক তাকায় সাদাতের দিকে। লোকটা একইভাবে ঘুমিয়ে আছে, ঘুমের ঘুরে আবার নাকও ডাকছে। আশ্চর্য! ছোঁয়া ধপ করে শব্দ করে পড়ে গেল, আর পড়ে গিয়ে এত জোরে চিৎকার করলো, আবার বাচ্চাটাও এত জোরে কান্না করছে, তবুও লোকটার ঘুম ভাঙলো না। মরে টরে গেল নাকি? মরে গেলে কি মানুষ নাক ডাকে? নিজের মনের এরকম বোকা বোকা প্রশ্ন শুনে নিজেই বিরক্ত হয় ছোঁয়া। ছোঁয়া, তুই না সায়েন্সের স্টুডেন্ট, স্মার্ট, সুন্দরী, ট্যালেন্টেড, তোর মনে এরকম বোকা বোকা প্রশ্ন মানায় না। এই রাক্ষসটা মরবে? কখনোই না। নিজেকে ধাতস্থ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে করে দরজাটা খুলে ছোঁয়া। দরজাটা খুলেই অবাক হয়ে যায় তুলতুল বিশাল বড় রুম। ধবধবে সাদা দেওয়াল, ফ্লোরেও সাদা। বাপাশে কিচেন, ডান পাশে ওয়াশরুম। রুমটার ঠিক মাঝখানে একটা নীল রঙের দোলনা, তাতে বসে আছে 2-3 বছরের একটি পরীর মতো বাচ্চা মেয়ে। কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছে। ধবধবে সাদা বিছানার চাদর, বালিশ, খাটের রংটাও সাদা। সেখানে সাদা একটা কুকুর আর সাদা বিড়াল বিছানায় আধশোয়া হয়ে আছে। মানে শুধুমাত্র কুকুর বিড়ালের জন্য এত সুন্দর খাট? ভাবা যায়? ছোঁয়াকে দেখে বাচ্চাটা কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। হকচকিয়ে ওঠে ছোঁয়া। মায়া হয় বাচ্চার প্রতি।
গাঢ় নীল রঙের একটা ফ্রক পরে আছে। হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো চুলগুলো আধ খোলা হয়ে আছে। ছোঁয়া বাচ্চার দিকে এগিয়ে যায়, হাত বাড়িয়ে দিতেই বাচ্চাটা ঝাঁপ দিয়ে ছোঁয়ার কোলে আসে, ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে। আমার ময়নাটা কাঁদে না। বাবুটার পিঠে হাত বুলিয়ে আদুরে ভঙ্গিতে বলে ছোঁয়া। বাচ্চাটা শান্ত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় ছোঁয়া। মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। নাম কি তোমার বাবু? আদুরে গলায় বলে ছোঁয়া। বাচ্চাটা অস্পষ্ট ভাষায় বলে, পরি। খিদে পেয়েছে সোনা, খাবে? পরি ছোঁয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। সামনের সবগুলো দাঁত উঠেছে, হাসলে দুই গালে টোল পড়ে। দারুণ একটা বাচ্চা। ছোঁয়া বুঝে যায় বাবুটা খাবে। এই তো কাজ ছিল, আর এখনই হেসে ফেললো। পরীকে কোলে করে কিচেনে যায়। চুলায় আগে থেকেই দুধ দেওয়া ছিল, একটুখানি গরম করে নেয় ছোঁয়া। ফিডারে দুধ ভরে পেছনে ঘুরে দেখে কুকুর আর বিড়াল ছোঁয়ার পা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কি বড়লোক কুত্তা বিলাই, তোরাও কি বড়লোকে দুধ খাবি নাকি? ভ্রু কুচকে জিজ্ঞেস করে ছোঁয়া। কুকুরটা হালকা ঘেউ ঘেউ করে ওঠে, আর বিড়ালটাও জিভ বের করে। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে। এ কেমন কিডন্যাপার রে ভাই? কুত্তা বিলাই পুচকে একটা বাচ্চা আর আমার মতো একটা কিউট বাচ্চাকে কিডন্যাপ করলো। লোকটার মতলব ভালো না। বাকি দুধটুকু একটা পাটিতে করে কুকুর বিড়ালকে দিয়ে দেয়। বাচ্চাটাকে দুধ খাওয়াতেই আবার ঘুমিয়ে পড়ে। বিছানায় শুইয়ে দেয় ছোঁয়া। সাদা রঙের একটা কাবাট আছে, সাহস করে সেটা খোলে ছোঁয়া। চেঞ্জ করা দরকার। এরকম বধূ বেশি আর কতক্ষণ থাকবে? কাবাট খুলতেই অবাক হয়ে যায় ছোঁয়া। সেখানে শুধু শাড়ি আর শাড়ি, দারুণ দারুণ ডিজাইনের সব শাড়ি। কিন্তু এগুলো পরে রাতে ঘুমোবে কি করে? তারপর কাবাডের নিচের পাটটা খোলে, সেখানে সব ধরনের ড্রেস আছে। ছোঁয়া গাঢ় নীল রঙের স্কার্ট আর সাদা টি শার্ট নেয়, সেটা পরে ফ্রেশ হয়ে পরীর পাশে শুয়ে পড়ে। কুকুর বিড়াল ছোঁয়ার পায়ের কাছে শুয়ে পড়ে। জানালার পর্দা ভেদ করে এক ঝলক সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় ছোঁয়ার। বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে, কিন্তু তাতে বেচারি সূর্যের কোনো হেলদোল নেই। সে তার আঁচ কমাবে না। আড়ামোড়া ভেঙে লম্বা হাই তুলে উঠে বসে ছোঁয়া। পুরোপুরি চোখ খুলে সামনে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় ছোঁয়ার। কেননা কাল রাতে সেই রাক্ষসটা পরীকে করলা ভাজি দিয়ে রুটি খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু পরী মুখে নেওয়া তো দূর তাকিয়েও দেখছে না। মুখ ঘুরিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। পাশেই কুকুর বিড়াল লেজ গুটিয়ে শুয়ে আছে, তাদের সামনে করলা ভাজি দিয়ে রুটি ছোট ছোট টুকরো করে মাখানো। ছোঁয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। এই যে মিস্টার রাক্ষস, এরা করলা ভাজি খাবে না। সবাই কি আপনার মতো করলা নাকি? মনে মনে বলে ছোঁয়া মুখে বলার সাহস নেই, যদি আবার কাল রাতের মতো অভদ্রতা শুরু করে দেয়। পরে ছোঁয়ার দিকে তাকিয়ে মাম্মা বলে ডাকে। ছোঁয়া চমকে ওঠে, সাদাত ভ্রু কুচকে ছোঁয়ার দিকে তাকায়। মুহূর্তেই সাদাতের চোখ মুখের রং পাল্টে যায়, ফর্সা মুখটা লাল হতে থাকে, চোয়াল শক্ত করে ফেলে। ছোঁয়া আতঙ্কে ওঠে। রেগে যাচ্ছে কেন উনি? খাবারের প্লেট ঠাস করে টেবিলে রেখে হনহনিয়ে ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ায় সাদাত। এই মেয়ে, তোমার সাহস হলো কি করে এই রুমে আসার? ছোঁয়ার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে সাদাত। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে, ভয়ে বুক ঢিপ ঢিপ করছে ছোঁয়ার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাক্ষসটা হঠাৎ খেপে গেল কেন? চোখ মুখ খিচিয়ে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাহস পেলি কোথা থেকে এই ড্রেস পরার? মেঘের মতো গর্জন তুলে বসে সাদাত। ছোঁয়া ফুপিয়ে কেঁদে ওঠে। হাত দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথরের নিচে চাপা পড়েছে। কেন পড়েছিস বল, কেন পড়লি? তোকে এখন খুন করতে ইচ্ছে করছে আমার। মুখটা আরো একটু এগিয়ে নেয় ছোঁয়ার দিকে। ওদের ঝগড়া করতে দেখে পরী কেঁদে ওঠে। ভয় পেয়ে গেছে বেচারি। পরীর কান্নার শব্দ শুনে ছেড়ে দেয় সাদাত। ছোঁয়া রাগে দাঁতে দাঁত চাপে, চোখের পানি মুছে ফেলে। সাদাত পরীকে কোলে নিতে গেলে পরী সাদাতের কোলে যায় না, দৌড়ে ছোঁয়ার বুকের মাঝে লুকিয়ে পড়ে। ভীষণ ভয় পাচ্ছে সাদাতকে, রীতিমতো কাঁপছে বাচ্চাটা। দুই হাতে পরীকে আঁকলে নেয় ছোঁয়া। একটা ড্রেসের জন্য ছোট লোকের মতো করার কি আছে? আমার পরার মতো কোনো ড্রেস ছিল না বলেই পরেছি। আপনার মতো অসভ্য অভদ্র লোকের ড্রেস পরার কোনো ইচ্ছে ছিল না আমার। সামান্য একটা জামা পরেছি, হীরের গহনা চুরি করিনি। পরীকে দুই হাতে আগলে নিয়ে কড়া গলায় বলে ছোঁয়া। এখনো চোখ থেকে পানি গড়াচ্ছে, হাত দুটোও ব্যথা হয়ে গেছে। কথাগুলো বলার পর দাঁত দিয়ে চিফ কাটে ছোঁয়া। হাই হাই, কি বলে ফেললাম!
এখন এই বন্ধ করে খুন করে ফেললেও কেউ বাঁচাতে আসবে না। এই রাক্ষসটা এখন টুপ করে কিলে খাবে ছোঁয়াকে। সাদাত বুকে হাত গুজে চোয়াল শক্ত করে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদাতের চাহনি দেখে শুনে ঠোক গিলে ছোঁয়া। এই মেয়ে, আমার মুখের উপর কথা বলার সাহস একদম দেখাবে না বলে দিলাম, না হলে মেরে পুঁতে ফেলবো। আবারও চিৎকার করে বলে। পরি আর ছোঁয়া ভয়ে সেটিয়ে যায়। পরীকে ভয় পেতে দেখে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে সাদাত। এই ড্রেস এখনই খুলে ফেলবা, অ্যান্ড ভালো করে কেচে ইস্ত্রি করে যেভাবে ছিল সেভাবে রেখে দিবা। টাইম 30 মিনিটস। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে সাদাত। পারবো না বলতে বলতে সাদাতের দিকে তাকায় ছোঁয়া। চাহনি দেখে কথা আটকে যায়। পারবো মেকি হেসে বলে ছোঁয়া। ননসেন্স, পরি চলে এসো খাবে। বলেই সাদাত খাবার আনতে চায়। এই ফাঁকে ছোঁয়া পরীকে কোলে নিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। একদম রুমের বাইরে এসে থামে। পেছনে তাকিয়ে দেখে কুকুর আর বিড়াল আসেনি। নিশ্চয়ই ওই রাক্ষসটা আসতে দেয়নি। করলা ভাজি খেলে তো মরেই যাবে ওরা। পরী ছোঁয়ার গলা ছড়িয়ে ধরে মিটমিট করে হাসছে। পরীর হাসিতে থেমে যায় ছোঁয়া। কে এই মেয়ে? এখানে কেন? সাদাতের সাথে এর কি সম্পর্ক? মেয়ে তো হবেই না, কারণ পাক্কা খবর আছে ছোঁয়ার কাছে সাদাত ঠিক 1 সপ্তাহ আগে বিদেশ থেকে এসেছে। 1 সপ্তাহের মধ্যে প্রেম করে এত বড় মেয়ে কোনোভাবেই পসিবল না। তাহলে কে এই মেয়ে? ছোঁয়া পরীর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে। তুমি এসব কি জামা পরেছ? এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে এসব জামা কাপড় চলবে না। শাড়ি পরতে হবে। চৌধুরী পরিবারের বড় বউ তুমি, এটা মাথায় রেখে চলবে। সাবিনা বেগম পরীকে ছোঁয়ার কোল থেকে নিয়ে বলে। ছোঁয়া মাথা নিচু করে ওনার কথা শুনছে। ইস রে, সেই শাবানার যুগের সিনেমার ডায়লগ। বলে কি শাশুড়ি মা যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন আর কেউ এইসব ডায়লগ বলে না। বিড়বিড় করে বলে ছোঁয়া। ছোঁয়াকে বিড়বিড় করতে দেখে ভ্রু কুচকে তাকাই উনি। কি বিড়বিড় করছো? এসব বিড়বিড় করা আমার পছন্দ না, আমার ছেলেরও পছন্দ না। কাট কাট গলায় বলেন উনি। আসলে বিড়বিড় করে সরি বলছিলাম। জোরে বললে যদি বলেন। শোনো মেয়ে, আমার আর আমার ছেলের এসব সরি টরি শোনা পছন্দ না। বলেই দাঁত দিয়ে চিপ কাটে ছোঁয়া। চল্লাদ শাশুড়ি নিশ্চয়ই রেগে বোম হয়ে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া। সাবিনা বেগম সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে। ভেবেছিল সহজ সরল, এখন দেখছে আস্ত বদমাইশ। সাতুকে খেতে ডাকো, আমি খাবার সার্ভ করছি। আর শোনো, আমার ছেলের দিকে নজর দাও। ছোঁয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলেন উনি। ছোঁয়া হাফ ছেড়ে বাঁচে। যাক বাবা, বেঁচে গেছি। মানে শাশুড়ির সাধুকে? স্বামীর নাম জানো না এখনো? এই মেয়ে নাকি সংসার করবে। আমার হয়েছে মরণ। ওনাকে বললাম একটা বৌমা এনে দিতে, আর উনি একটা ফিটার খাওয়া বাচ্চাকে ধরে এনেছে। বেশ জোরে চিবিয়ে চিবিয়ে বলেন সাবিনা বেগম। ছোঁয়া কাছুমাছু হয়ে দাঁড়ায়। শাশুড়ি বকছেন কেন? আপনার ছেলে তো তার নামটা রুমে বাধাই করে রাখেনি। আর আমি খুব ভদ্র ভালো মেয়ে, তাই ওনার কাছে নাম জিজ্ঞেস করিনি। মুখটা ছোট করে বলে ছোঁয়া। আমায় উদ্ধার করেছো তুমি। সাধুকে ডেকে নিয়ে আসো, ওর বাবা বসে আছে। যত সব হাঁটুর বয়সী মেয়ের সাথে নাকি আমার ছেলে সংসার করবে। প্রলাপ বকতে বকতে উনি চলে যায়। ছোঁয়া হাফ ছেড়ে বাঁচে। ছোট মোটো একটা টর্নেডো বয়ে গেল আমার ওপর দিয়ে। শাশুড়ি তো নয় যেন ভাঙা রেডিও। তাই তো আপু পালিয়েছে। আপু নিশ্চয়ই আগে থেকেই জানতো এই চৌধুরী পরিবার থেকেই করলার উৎপত্তি, তাই ভেগে গেছে। আমার গুণধর বাবা মা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে আমার বরটা কিন্তু বেশ কিউট। কোমরে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। শাদি রুম গোছাচ্ছে। শাদি খুব গোছালো ছেলে, একটুও অগোছালো পছন্দ না ওর। ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে দেখছে শাদিকে। মন দিয়ে কাজ করছে বেচারা। এই মেয়ে, আমার ছেলের দিকে নজর দিচ্ছ কেন? আবারও পেছন থেকে শাশুড়ির কর্কশ গলা শুনে চমকে ওঠে ছোঁয়া। শাদি ভ্রুকুচকে দরজার দিকে তাকায়। আপনিই তো বললেন আপনার ছেলের দিকে নজর দিতে, তাই তো নজর দিচ্ছিলাম। আপনি না করলে আর দিব না। ছোঁয়া মাথা নিচু করে রিনরিনিয়ে বলে। ছোঁয়ার কথা শুনে শাশুড়ি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। শাদি কপালে 3টে ভাঁজ ফেলে দীর্ঘশ্বাস ছাড়ে। শাদি কি তোমাকে আমি গাধা বলি? গর্ধব একটা। বিড়বিড় করে বলেন উনি। কথাটা ছোঁয়ার কানে পৌঁছে যায়। এই যে শাড়ি নাও। শাড়ি দিয়ে কি করব? ছোঁয়া শাড়ির দিকে এক পলক তাকিয়ে বলে। আমার মাথায় দাও। বলেই উনি চলে যায়।
শাদি আবার নিজের কাজে মন দেয়। ছোঁয়া শাড়িগুলো হাতে রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। কোথায় রাখবে শাড়িগুলো? শাদির ফোন বেজে ওঠে। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে যায় শাদি। ছোঁয়া জোরে শ্বাস টানে। এই রুমের পূর্ব পাশে একটা ছোট আলমারি আছে, সেখানে শাড়িগুলো রেখে আসে। ছোঁয়ার এখনো দাঁত ব্রাশ করা হয়নি। গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ছোঁয়া, কিন্তু ছোঁয়া দরজার ছিটকিনি নাগাল পাচ্ছে না। আটকাবে কি করে? শেষমেশ বাধ্য হয়ে দরজা না আটকেই ব্রাশ করতে থাকে। একেবারে গোসল করে বের হবে, না হলে আবার দজ্জাল শাশুড়ি বলবে, এই মেয়ে, তুমি চৌধুরী বাড়ির বড় বউ, তুমি গোসল কেন করনি? আমাদের পরিবারের একটা নিয়ম আছে, বড় বউদের দিনে 7 বেলা গোসল করতে হয়। ওনার ওইসব ভাষণ শোনার কোনো ইচ্ছে নেই ছোঁয়ার। শাদি ফোন রেখে টি শার্ট খুলে ফেলে। নতুন জব পেয়ে গেছে, ভেবেছিল কয়েকদিন পর থেকে জয়েন করবে, কিন্তু অফিসের বস কল করে আজকে থেকেই জয়েন করতে বলেছে। তাই এখন একেবারে শাওয়ার নিয়ে রেডি হয়ে খেতে যাবে। তোয়ালে দিয়ে ওয়াশরুমে ঢুকে ছিটকিনি আটকে দেয় শাদি। ছোঁয়া টি শার্ট খুলে গায়ে তোয়ালে জড়িয়ে নায়িকাদের মতো ভাব নিচ্ছে। কেউ যে ভেতরে ঢুকে পড়েছে এদিকে খেয়াল নেই ওর। শাদি দরজা আটকে পেছনে ঘুরতেই চোখ বড় বড় করে ফেলে। স্টুপিড, তুমি এখানে কেন? ভুবন ফোলানো ধমক দিয়ে বলে শাদি। ছোঁয়া শাদিকে দেখে 2 কানে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। শাদি ছোঁয়ার মুখ আটকে ধরে। স্টপ স্টপ, করছোটা কি? দাঁতে দাঁত চেপে বলে শাদি। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে বলে, কি করছো? প্রতিবন্ধীর মতো কার পারমিশনে আমার ওয়াশরুমে ঢুকেছো? দাঁত কটমট করে বলে শাদি। ছোঁয়া শাদির দিকে তাকায়। লোকটাকে এত কাছে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। শাদির নিঃশ্বাস মুখে পড়ছে। চোখের ইশারায় হাত সরাতে বলে ছোঁয়া। সাদাত হাত সরিয়ে পিছিয়ে যায়। ননসেন্স, ওয়াশরুমে ঢুকলে দরজা বন্ধ করতে হয়, এইটুকু জানে না? বিড়বিড় করতে করতে ওয়াশরুম থেকে বেরিয়ে যায় শাদি। ছোঁয়া লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকাতেও পারছে না। ছি ছি, লোকটা কি অবস্থায় দেখে ফেললো ওকে। এখন মুখ দেখাবে কি করে ওনাকে? এতটা লজ্জাও মধ্যেও 2 হাতে মুখ ঢেকে মুচকি হাসে ছোঁয়া। শাদি ওয়াশরুমের দরজা খুলে বের হতেই মুখোমুখি হয় তনু, সাগর, ইরিন, সাদাতের বেস্ট ফ্রেন্ড। সবাই লাইন ধরে দাঁড়িয়ে ভ্রুকুচকে তাকিয়ে আছে শাদির দিকে। শাদি ওদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। তোরা এখানে? গম্ভীর গলায় বলে শাদি। এখানে না আসলে তো জানতেই পারতাম না তুই একটা বাচ্চা মেয়েকে ডিস্টার্ব করছিস। রাব্বি সুর টেনে বলে। ফাইজলামো করিস না, ভালো লাগছে না। ওদের পাশ কাটিয়ে বিছানায় বসে শাদি। তনু ফ্লোরে বসে শাদির পায়ের ওপর হাত দিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। রাব্বি আর সাগর শাদির পাশে বসেছে। তুই কি ফাজলামো করছিস না? বাচ্চা মেয়ে, সি ভাইয়া। তনু মুখ গোমরা করে বলে। তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয় রে। শাদি বিরক্ত হয়ে বলে। তাহলে কেমনটা বল আমাদের? যাবি তোরা এখান থেকে? ধমক দিয়ে বলে শাদি। শাদিকে সবাই খুব ভয় পায়। ওর ধমক খেয়ে আর কারো কিছু বলার সাহস হয় না। তবুও ওরা চায় না, চুপচাপ বসে থাকে। এদিকে ছোঁয়া শ্যাম্পু আনেনি। এখন যদি চুলে শ্যাম্পু না করে, তাহলে যদি শাশুড়ি মা বলে, বৌমা শ্যাম্পু কেন করনি, তুমি চৌধুরী বাড়ির বড় বউ, ব্লা ব্লা ব্লা। কিন্তু এখন রুমে যাবে কি করে? শাদির ড্রেসিং টেবিলের উপরে শ্যাম্পু দেখেছে ছোঁয়া। কাপা কাপা হাতে দরজাটা একটু ফাঁকা করে ছোঁয়া, চোখ বন্ধ করে ফেলে। সাধু ড্রেসিং টেবিলের ওপর থেকে শ্যাম্পুর বোতলটা একটু এগিয়ে দেন না প্লিজ। সেই মুহূর্তেই সাবিনা বেগম শাদির রুমে আসে, আর ছেলেটা বউয়ের মুখে ছেলের নাম শুনে তেলে বেগুনে চলে ওঠে। শাদি নিজের নাম সাধু শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে, আর বাকিরা সুর টেনে বলে, সাদ, শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেন না প্লিজ। শাদি ওদের দিকে চোখ পাকিয়ে তাকাতেই সবাই ভোর দৌড় দেয়। এই ইডিয়েটটাকে আজকে আমি খুন করব। শাদি মনে মনে বলে। শাদি আর শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেয় না। রুম থেকে কোনো সারা শব্দও শোনা যাচ্ছে না। ভীষণ বিরক্ত লাগছে ছোঁয়ার। একটা শিশু বিপদে পড়েছে, তাকে হেল্প করা কি একটা বইরা খাটাস বলার কাজ না? সাধু শুনতে পাচ্ছেন? তবুও কোনো সাড়া নেই। বাধ্য হয়ে ছোঁয়া শ্যাম্পু ছাড়াই গোসলটা সেরে নেয়। শাড়ি পরতে অভ্যস্ত নয় ছোঁয়া, আগে কখনো শাড়ি পরেও নি।
বিয়ের দিন কাকিমা পরিয়ে দিয়েছিল। কিভাবে পরিয়েছে সেটাও খেয়াল করেনি ছোঁয়া, কেননা তখন ছোঁয়ার ভীষণ মন খারাপ ছিল। এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। ঘটা করে বিয়ে হয়নি ছোঁয়ার। গ্রামের মেয়ে, একটা বোন আর বাবা মা, এই তো ছোঁয়ার পরিবার। গ্রামের বাজারে একটা কাপড়ের দোকান আছে ছোঁয়ার বাবার, সেই দোকান করেই সংসার চলে। মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের কাছে মেয়ে মানে বোঝা। বয়স 15-তে পা দিতে না দিতেই বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। ছোঁয়ার বড় বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। এই মেয়ের বিয়ে দিতে পারছে না। সেখান থেকেই দেখতে আসে, দেখে পছন্দ হয়, কিন্তু আর কোনো খবর থাকে না। সাদির বাবা মাঝে মধ্যেই গ্রামে যায়, ওইখানেই তার বাড়ি ছিল আগে। এখন অবশ্য কেউ থাকে না সেখানে। তিনি মাঝে মধ্যে গিয়ে বাবার কবরটা দেখে আসে। সেদিনও গ্রামে গেছিল। ছোঁয়ার বড় বোন সিমিকে দেখে বেশ ভালো লেগেছিল ওনার। সেদিনই মিষ্টি ফলে নিয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব রাখে। ছোঁয়ার বাবা মায়ের খুশি আর দেখে কে, খুশিতে লাফাতে লাফাতে বিয়েতে হ্যাঁ বলে দেয়। সিমিকে না জানিয়েই সাদির বাবা বলে দেয় শুক্রবারই তিনি ঘরোয়াভাবে বিয়ে দিয়ে বউ নিয়ে যাবেন। সেই কথাই সই। সিমি এই কথা জানার পর কোনো রিয়াক্ট করে না, এমনকি ছেলের ছবিও দেখতে চায় না। অতঃপর শুক্রবার বরযাত্রী চলে আসার পরই সিমি বাড়ি থেকে চলে যায়। বরযাত্রী বলতে 10 জন আসে। শফিক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তাকে সবটা বলে ছোঁয়ার বাবা। তিনি কিছুক্ষণ ভেবে ছোঁয়ার সাথে বিয়ের কথা বলেন, আর ঘটনাটা কাউকে জানাতে না করেন, কারণ তিনি বাড়ির কাউকেই সিমির ছবি দেখায়নি। গোসল সেরে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ছোঁয়া, আর সামনেই শাশুড়িকে কড়া চোখে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া শুকনো ঢোক গেলে। এই মহিলা আবার রেগে গেছে কেন? ছোঁয়া কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনেই আগানোর সাহস পাচ্ছে না। শুকনো একটা ঢোক গেলে ছোঁয়া। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কর্কশ গলায় বলে ছোঁয়া। না মানে আমি কিছু। ছোঁয়া আমতা আমতা করে বলে। না মানে আমি কি? স্বামীর নাম মুখে নিতে নেই, জানো না তুমি? ছোঁয়া ফোঁস করে শ্বাস নেয়। শাশুড়ি, আপনি না তখন আমি আপনার ছেলের নাম জানি না বলে বকলেন, তাহলে এখন কেন বকছেন? আমি তো আমার জামাইয়ের নাম জানি, মিস্টার সাদু। ছোঁয়া শাশুড়ির দিকে এগিয়ে আস্তে আস্তে বলে। কথা শেষ হওয়ার সাথে সাথে ধাপ করে পড়ে যায় ছোঁয়া কাপড়ে বেঁধে। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে সাদি ব্যালকনি থেকে রুমে আসে। শাশুড়ি বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। আল্লাহ গো, কোমরটা গেল গো, এখন আমাকে কে দেখবে? ও মা গো, তোমার মেয়ের কোমর ভেঙে গেছে, আর জীবনেও তোমার মেয়ের বিয়ে হবে না গো। ছোঁয়া কান্না করতে করতে প্রলাপ বকতে থাকে। শাশুড়ি থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলছে এই মেয়ে? শাট আপ। সাদি একটা ধমক দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। এক ধমকেই চুপসে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শাশুড়ি ভ্রু কুচকে সাদির দিকে তাকিয়ে আছে। যে যেটা কমফোর্টেবল নয় তাকে সেটা পড়তে কেন বলো তুমি মা? সাদি মায়ের দিকে তাকিয়ে বলে। কেন বলবো না? শাড়ি পরতে না পারলে বিয়ে কেন করেছে? গম্ভীর গলায় বলে উনি। অতি ইচ্ছে করে আমার গলায় ঝুলে পড়েনি, তোমরা এনেছো। বিয়ে দেবে না আমায়? দিব্যি দিয়ে বিয়ে করালে তো ওর দোষ কোথায়? তোমরা দিব্যি টিব্বি দিয়ে বিয়ে করিয়েছো। ওকেও নিশ্চয় ওর ফ্যামিলি ট্র্যাপে ফেলে বিয়ে দিয়েছে। এইটুকু বাচ্চা মেয়ে বিয়ের কি বুঝে? চিৎকার করে বলে সাদি। সাবিনা বেগম ছেলের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তোমরা ওকে এই বাড়িতে এনেছো, তো তোমার দায়িত্ব ওকে মানিয়ে নেওয়া। তোরও তো দায়িত্ব ওকে তোলার। সাবিনা বেগম বুকে হাত গুজে বলে। আমার কোনো দায়িত্ব নেই, আমি আগেও বলেছি এখনো বলছি। আমি মেনে নিতে পারছি না, সময় চাই আমার। তো আমারও সময় চাই। তাহলে ওকে ওর বাড়িতে দিয়ে এসো। সাদি বিরক্ত হয়ে বলে। ছোঁয়া কাঁদো কাঁদো ফেস করে দুজনের কথা শুনছে। এই মহিলা তো সাংঘাতিক, ছেলেকেও এভাবেই কথা শোনায়। কথা শোনানোটাই যেন মহিলাটির একমাত্র কাজ। এনিওয়ে, আমি খাবো, অফিস যেতে হবে। তোমাদের মেলোড্রামা শেষ হলে খেতে দিয়ে যাও আমায়, না হলে বলো আমি রান্না করে খাচ্ছি। বিছানায় বসে বলে সাদি। তোর পিচ্ছি বউকে ঠিকঠাক শাড়ি পরিয়ে নিচে নিয়ে আয়, আমি খাবার রেডি করছি। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে চলে যায় উনি। ছোঁয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবারও শাড়িতে বেঁধে পড়ে যায়। সাদি বেশ বিরক্ত। প্রতিবন্ধী তুমি? সাদির এরকম প্রশ্নে হকচকিয়ে ওঠে ছোঁয়া। ছোট ছোট চোখ করে তাকায় সাদির দিকে। সাদি রুমে থাকা টিভিতে শাড়ি পরার ভিডিও ওপেন করে দেয়। আই হোপ এবার পারবে। বলেই চলে যায়।
স্বাদের চুলগুলো ভেজা। গোসল করলো কোথায়? স্বাদের উপর ক্রাশ খাই ছোঁয়া। লোকটার রাগি রাগি গলায় কথা বলা দারুণ লাগে। ছোঁয়া বুকের বাপাশে হাত দিয়ে মুচকি হাসে। ভালোবাসার অনুভূতি কেমন হয় জানা নেই ছোঁয়ার। প্রেমে পড়ার বয়স এটা, আর এই বয়সে বিয়ে হয়ে গেছে ওর। তাই ভালোবাসা, ক্রাশ, ভালো লাগা এসব বোঝে না। তবে এটা বুঝতে পারছে এই গোমরামুখ লোকটাকে খুব ভালো লেগেছে, যাকে বলে মারাত্মক ভালো লাগা। ভিডিও দেখে দেখে শাড়ি পরে নেয় ছোঁয়া। কোমরে কিছুটা ব্যথা পেয়েছে, শাড়ি পরতে গিয়ে সেটা আঁচ করতে পারে ছোঁয়া। ছোঁয়া শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে। খুব খিদে পেয়েছে, তবুও খেতে বসার সাহস পাচ্ছে না। শাশুড়ি কি বলবে না বলবে। সাদি করলার জুস খেয়ে নিয়েছে পুরো 1 গ্লাস, আর এখন করলা ভাজি দিয়ে রুটি খাচ্ছে। ছোঁয়া আর চোখে সাদির খাওয়া দেখছে। লোকটার খাওয়ার স্টাইলটাও দারুণ। সাদিম, সোয়াকে সাথে নিয়ে যা। এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাস। সাদির বাবা মুখে খাবার পুরে বলে, সাগর, তনু, তোরা ওকে ভর্তি করিয়ে দিয়ে আসবি, আর আসার সময় 2টো ফিডার কিনে নিয়ে আসিস। সাদি খেতে খেতে বলে, ও মা, আপনি ফিটার খাবেন? ছোঁয়া বোকার মতো সাদিকে প্রশ্ন করে। ছোঁয়ার কথা শুনে সবাই মুখ টিপে হাসে। সাদি কটমট চোখে ছোঁয়ার দিকে তাকায়। সাথে কস্টিপও নিয়ে আসিস। দাঁতে দাঁত চেপে বলে ছোঁয়ার দিকে। এক পলক তাকিয়ে বেরিয়ে যায় সাদি। এই লোকটা এমন কেন? একদম অন্য রকম। ছোঁয়া মনে মনে বলে, আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।
না